গুড মর্নিং। ডক্টর দেবাশিস রায় বর্ধমান থেকে বলছি, মেডিসিন বিশেষজ্ঞ। আমি লাস্ট এই 20 বছর ধরে এই বর্ধমানে মানুষের সেবায় ব্যস্ত আছি বা লেগে রয়েছে সেবায় নিয়মিত। আজকের আলোচনা বিষয় যা আলোচনা করব তা হলো, এটা কারো অজানা না, এখন সব গোটা মানে ম্যাক্সিমাম মানুষই ভুগছে অ্যাসিডিটি, যাকে আমরা অম্বল বা গ্যাস বাংলায় বলে থাকি। এটা এখানে মানে প্রত্যেকটা মানুষ মানে প্রচুর ভাবে ভুগছে। প্রতিদিনই আমাদের কাছে বহু রোগী আসছেন বা বহু মানুষ আসছেন এই ধরনের বিভিন্ন উপশম নিয়ে, মানে উপক্রম নিয়ে আসছে, এসে বলছে আমাদের এই গ্যাস, অ্যাসিডিটি, মুখে জ্বালা, বুক জ্বালা, এইভাবে। আমাদের আজকের বিষয় হলো গ্যাস, অম্বল, অ্যাসিডিটি কিভাবে আমাদের মৌখিক স্বাস্থ্য অর্থাৎ মুখগহ্বরে বা ওরাল ক্যাভিটির উপর প্রভাব ফেলে। আলোচনার মূল বিষয় শুরু করছি। বর্তমানে বুকে আমরা যত প্র্যাকটিসের মধ্যে দেখতে পাচ্ছি, অম্লতা বা অ্যাসিডিটি মুখের ভেতরে আমাদের ওরাল ক্যাভিটিকে বিশেষভাবে প্রভাবিত করতে পারছে, যেমন দাঁত এবং মাড়ির সমস্যার সৃষ্টি করছে। যখন মুখের ওই আমাদের পিএইচ মাত্রা খুব মানে অ্যাসিডিক হয়ে যায়, আমাদের অ্যাকচুয়াল মুখের বেশি পিএইচ মাত্রা থাকে, সেটা যখন অ্যাসিডিক হয়ে যায় তখন কি হয়, অ্যাসিডিক এর জন্য আমাদের এই দাঁতের এনামেলের ক্ষয় তৈরি হয়ে যায় এবং অন্যান্য মৌখিক স্বাস্থ্য সমস্যাগুলির জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, যেমন ব্যাকটেরিয়াল গ্রোথ, মুখে গন্ধ হওয়া, মুখ টক টক ভাব হয়ে থাকা, এসবগুলো প্রচুরভাবে প্রভাবিত করে অ্যাসিড। এই রুগীদের মুখের অম্লতা বা অ্যাসিডিটিকে প্রতিরোধ করার ব্যবস্থা নিতে গেলে ভালোভাবে মৌখিক স্বাস্থ্যবিধি বজায় রাখতে হবে বা ওরাল হাইজিন বজায় রাখতে হবে। কিছু সাধারণ মৌখিক এই বিষয়গুলো হলো, এনামেল সমস্যা সব থেকে তৈরি হয় প্রথমে কি হয়, এনামেল ক্ষয়। ওরাল ক্যাভিটির মধ্যে অ্যাসিডিটি সবচেয়ে বেশি প্রভাব ফেলে। উল্লেখযোগ্য প্রভাবিতের মধ্যে হলো দাঁতের মধ্যে এনামেল ক্ষয় হয়ে যাওয়া, প্রচুর পরিমাণে অ্যাসিডিক খাবার খাওয়ার ফলে, যেমন পানীয় বা সাইট্রাস ফল বা টক জাতীয় ফল, কোনো পানীয় এবং নির্দিষ্ট ধরনের ভিনেগারের ভেজানো খাবার যদি আমরা খাই, তখন সেক্ষেত্রে দেখা যায় কি যে আমাদের দাঁতের মধ্যে একটা ক্ষয় তৈরি হয়, যেটা ওই এনামেল হয়ে যায়। এবং এর ফলে কি তৈরি হয়, একটা নার্ভাল সেন্সেশন বা সংবেদনশীলতা, বিবর্ণ দাঁতের কালারও চেঞ্জ হয়ে যায় এবং মুখগহ্বরের মধ্যে নানা রকম আলসার, ক্যাভিটিক ডিসঅর্ডার, এগুলো তৈরি হতে কিন্তু অনেক সহযোগিতা করে। এবং এর ফলে কি হয়, অ্যাসিডিক পেস্টটা তৈরি হওয়ার ফলে ব্যাকটেরিয়ার গ্রোথের অনেকটা চান্স বাড়িয়ে দেয় মুখের মধ্যে নানা রকম ব্যাকটেরিয়া গ্রোথ। এর পরের স্টেজ যেটা হয়, দেখা যায় আমাদের মাড়ির মধ্যে একটা জ্বালা রোগ, মানে রুগী এসে আমাদের এরকমভাবেই বলতে থাকে যে আমাদের মুখের মধ্যে জ্বালা করছে, খাবার দিলেই জ্বালা করছে, পা নিতে পারছি না। এবং এটাও কিন্তু উচ্চ মাত্রায় মানে প্রচন্ড জ্বালা করতে পারে। যখন এই জ্বালা প্রথমে শুরু হয়, তার থেকে যত ক্রম খাবার দাবার খাওয়া হয় এবং অ্যাসিড সিক্রেশন হাই হতে থাকে, তখন কিন্তু আমাদের এই অ্যাসিডের প্রদাহ, যেটাকে বলা হয়, আমাদের অ্যাসিডিক বার্নিং সেশনটা অনেক পরিমাণে বেড়ে যায়, মুখের মাড়ির মধ্যে ঘায় তৈরি করতে পারে। এবং অ্যাসিডের খাবার বা অ্যাসিড জাতীয় পানীয় মাড়ির মধ্যে যে ঘা তৈরি হয় সেগুলো ফুলে যেতে পারে বা সংক্রমণ বেরিয়ে দাঁতের গাম ইনফেকশন এবং সেখান থেকে মাউথ আলসারের মধ্যে একটা বিশাল প্রদাহ তৈরি করতে পারে, যেটা মানুষের একটা ইরিটেবল এবং খুব খুব কমন একটা অসুবিধার মধ্যে পড়ে। ম্যাক্সিমাম মানুষই দেখি যে অ্যাসিড থেকে, হাইপার অ্যাসিড থেকে ওরাল ক্যাভিটির মধ্যে এই সমস্যাগুলো থাকে। এর পরের স্টেজ যেটা আছে সাধারণভাবে মানে খুব কমন ফ্যাক্টর, সেটা হলো নিঃশ্বাসে দুর্গন্ধ। অ্যাসিডিটি বা অ্যালোসিয়াসিস হতে পারে। এর ফলে মুখে অম্লীয় বা টক হয়ে থাকে। রুগীরা এসে বলেও আমাদের অনেক সময় যে মুখ প্রচুর পরিমাণে টক, কিছু খাচ্ছি না খাচ্ছি মুখে অ্যাসিড গ্রহণ হচ্ছে এবং অ্যাসিড ফর্ম করছে, মুখ টক হয়ে যাচ্ছে। এক্ষেত্রে এমন একটা পরিবেশ মুখের মধ্যে তৈরি হয়ে যায় যেখানে ব্যাকটেরিয়াল গ্রোথ তো হয়, তার সাথে অন্যান্য অনেক রকম রোগ নিয়ে আসতে পারে, যেটা ওরাল ক্যাভিটি রোগের মধ্যেই পড়ে। এবং এরকম অপ্রীতিকর গন্ধ, একটা ব্যাড স্মেল পাওয়া যায়, মানে যে কথা বলছে সে অতটা হ্যাবিচুয়েটেড হয়ে যাচ্ছে না, কিন্তু সামনাসামনি পারছে কিন্তু এই মুখে প্রচুর গন্ধ এবং নিঃশ্বাসের দুর্গন্ধটা একটা খুব অস্বস্তিকর পরিবেশ। এই সব ব্যাপারগুলো মুখের এই আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে যে অ্যাসিডিক থেকে যে ইনফেকশন রয়েছে সেগুলো থেকে বাঁচার জন্য আমাদের কয়েকটা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। তার মধ্যে প্রথম হচ্ছে হাইজেনিক খাবার খাওয়া, এবং যেসব খাবার খেলে আমাদের মধ্যে অ্যাসিডিক টেন্ডেন্সি বাড়ছে সেগুলোকে একটু বর্জন করা বা এড়িয়ে যাওয়া। অ্যাসিডিক খাবার বা পানীয় খেলে, সাইট্রাস ফল খেলে, কার্বোহাইড্রেট পানীয় এবং টক স্ন্যাক্স ব্যবহার করলে প্রচুর পরিমাণে মুখে অ্যাসিড সিক্রেশন হবে এবং এই অ্যাসিড সিক্রেশন, অ্যাসিড বেসের জন্য ব্যাকটেরিয়াল গ্রোথ এবং মুখের যত ক্ষয় বা মুখের ক্ষয়ক্ষতিগুলো এর থেকেই কিন্তু বেশি পরিমাণে তৈরি হতে থাকে। আর কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের তো প্রতিনিয়ত খেতেই হয়, বা আমাদের এই 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 সমাজের মধ্যে সবাই তো কার্বোহাইড্রেট বেশি বেশ করে থাকে। ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় এগুলো আবার বেশি পরিমাণে ওরাল অ্যাসিডিক টেন্ডেন্সি বাড়াচ্ছে, যেহেতু ডায়াবেটিক ড্রাগস থাকে, ডায়াবেটিক ফুড মেনটেন করার পরেও কিন্তু অনেকটা অ্যাসিড সিক্রেশন অনেক বেড়ে যায়। এক্ষেত্রে আমি বলবো অ্যাসিডিক সিক্রেশন বাড়ায় এই ধরনের খাবারগুলো থেকে বিরত থেকে যতটা পারা যায় নন অ্যাসিডিক খাবার বা বেসিক খাবার।
ফল, শাকসবজি, ক্যালসিয়াম এগুলো বেশি আছে, এই ধরনের খাবার দাঁতের স্বাস্থ্যের উন্নতি করে, দাঁতের নিজস্ব উন্নতি করে। এবং সুষম খাবার বেঁচে খেলে অ্যাসিড সিক্রেশন থেকে কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যাবে এবং অনেকটা বাঁচা যাবে। সঠিক ওরাল হাইজিন মুখটাকে কিভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো এবং কিভাবে ইনফেকশনের হাত থেকে মুখকে বাঁচাতে পারবো, এই ব্যাপারে আমাদের একটু সবকিছু সচেতন হতে হবে। নিয়মিত সকাল এবং সন্ধ্যাবেলায় দাঁতের ওয়াশ দরকার। অবশ্যই দাঁতের ওয়াশ সকালবেলায় ব্রাশ করা এবং রাতে শোয়ার আগে ব্রাশ করা, সেক্ষেত্রে অনেকটা অ্যাসিডিক সিক্রেশন কমানো যায় এবং মুখের মধ্যে যে ইনফেকশন সেগুলো কমানো যায়। ক্লোরাইড যুক্ত টুথপেস্ট ইউজ করা বা ক্লোরাইড দেওয়া মাউথ ওয়াশ দিয়ে বারবার মুখ ওয়াশ করা, দিনে দুবার অন্তত এটা করতে পারলে মুখে অ্যাসিড সম্পর্কে অনেক রকম এই ধরনের ইনফেকশন গুলো কমানো যায়। এবং ডে টু ডে প্র্যাকটিসে আমরা পাচ্ছি যে অনেক রুগী আসে পেটের সমস্যা নিয়ে ভুগছে, কিন্তু সেটার অ্যাকচুয়াল কারণটা তৈরি হয় মুখ থেকে। মুখে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা খাবারের মাধ্যমে বেড়ে যাচ্ছে এবং সেখান থেকে অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেট, আদার্স ইনডাইজেশন, কনস্টিপেশন, প্রচুর রকম প্রবলেম এগুলোই ঘটে। ক্লোরাইড যুক্ত মাউথ ওয়াশ, এটা এনামেলকে শক্তিশালী করে। এনামেল আমাদের দাঁতের উপরে যে কোটিং এনামেল থাকে, সেই এনামেলটা অ্যাসিড যেমন উইক করে দেয়, সেটা কিন্তু হার্ড করতে এবং একটু শক্তিশালী করতে আমাদের ক্লোরাইড মাউথ ওয়াশ কিন্তু খুব ভালো কাজ করে এবং খুব এফেক্টিভ। এটা করলে অনেক ক্ষেত্রে আমাদের দাঁতের এই যে নাভাল সেন্সেশন এসে যে অনেক সময় দেখা যায় যে শিরশিরানি ভাব আসছে, দাঁতের সমস্যা বা অল্প প্রেশার দিলে দাঁত দিতে পারছে না, দাঁতে কষ্ট হচ্ছে, সেটাও কিন্তু অনেক ক্ষেত্রে আমরা কমাতে পারি এই ক্লোরাইড যুক্ত মাউথ ওয়াশ ইউজ করে। বা অনেক সময় দেখা যায় আমরা খাওয়া দাওয়া করলাম, ঠিক সঠিকভাবে মুখ ধুলাম না। খাওয়াটাও আমাদের খাওয়ার পর সঠিকভাবে মুখটা ধুতে হবে এবং মুখের মধ্যে যেন খাবারের ময়লা টয়লা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক সময় এই এক্ষেত্রে দেখা যায় অ্যাসিডিটি বাড়ানোর ফলে দাঁতের যে একটা পার্মানেন্ট ক্ষয় বা ক্ষতি হয়ে যায়, সেটা কিন্তু আমরা শুধুমাত্র ওষুধ বা ক্লোরাইড ওয়াশ দিয়েই করতে পারবো না। সেক্ষেত্রে আমার মত বলে একটা বছরে একটা ফিক্সড সময় যেন একটু ডেন্টিস্টের কাছে গিয়ে মুখের ভালোভাবে ডেন্টাল কেয়ার নেওয়া দরকার এবং ডেন্টিস্টের কাছে গিয়ে গাম সম্পর্কে ওয়াশ করা এবং স্কেলিং করে নিলে অনেক ক্ষেত্রে অ্যাসিডিক সিক্রেশন বা দাঁতের ক্ষয় সমস্যাগুলো থেকে অনেকটা রক্ষা পাওয়া যায়। এবং যদি কোনো প্রিকশন থাকে বা মেডিসিনাল থেরাপি থাকে সেটা কিন্তু সেরে নিতে হবে। খাদ্যের প্রতি প্রচুর পরিমাণে সচেতন হতে হবে, ভুলভাল খাওয়া যাবে না, অ্যাসিড সিক্রেশন বেশি হচ্ছে এরকম খাবার থেকে সর্বদাই বিরত থাকতে হবে। তাছাড়া এই সুগার ফ্রি মাউথ গাম আছে, এগুলো অ্যাসিডিফিকেশন কমায় এবং দাঁতের মধ্যে এনামেলের মধ্যে যদি কোনো কিছু থেকে থাকে বা কিছু বাসা বেঁধে থাকে, সেক্ষেত্রে আমাদের ওই গামের মধ্যে সেগুলো অনেকটা রিমুভ করা যায়। নিঃশ্বাসে দুর্গন্ধ বা মুখের দুর্গন্ধ, মুখ টক হয়ে যাওয়া, এগুলো কিন্তু এই এই ওরাল হাইজিনিং এর ব্যাপারটার উপরই নির্ভর করে। ওই ওরাল হাইজিন ঠিকভাবে হলে বা ঠিকভাবে আমরা যদি মাড়ির যত্ন নিই বা দাঁতের মুখে মগরের যত্ন নিই, সেক্ষেত্রে অ্যাসিড সিক্রেশনের জন্য যে যে সমস্যাগুলো হয় সেগুলো থেকে রক্ষা পাওয়া যায়। প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে মুখের স্বাস্থ্যকে ভালো রাখতে গেলে প্রথম দেখতে হবে যাতে মুখে অ্যাসিড কোনো রকমই সংঘাত, কারণ আমাদের ওটা তো পুরোপুরি বেসিক একটা এরিয়া, সেখানে অ্যাসিড কনফারেন্স হলে বেস চেঞ্জ হয়ে গেলেই পুরোপুরি অ্যাসিডিক সিক্রেশন হয়ে গেলেই তখনই আমাদের নানা রকম ব্যাকটেরিয়াল গ্রোথ এসে যাবে এবং দাঁতের ক্ষয়ক্ষতি তৈরি হয়ে যাবে, গাম ইনফেকশন হবে, তাছাড়া পেটের নানা রকম রোগগুলোকে তৈরি করবে। এছাড়া দাঁতের সাথে আরেকটা সমস্যা রয়েছে, অ্যাসিডিক সিক্রেশন যেটা হয়, একটা বার্নিং সেন্সেশন হয়, অল টাইম মুখের মধ্যে একটা জ্বালা ভাবতে হবে। কোনো খাবার নুন জাতীয় বা রিচ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে, এগুলো খেলেই কিন্তু মুখের মধ্যে অ্যাসিড সিক্রেশন অনেক মানে ডবল আরো বেশি পরিমাণে অ্যাসিড সিক্রেশন, নর্মালের থেকে অনেক বেশি অ্যাসিড সিক্রেশন। দাঁতকে রক্ষা করার জন্য খাবার খেতে গেলে সব থেকে সুসিদ্ধ খাবার খাওয়া এবং তেল মশলা কমযুক্ত খাবার খেতে হবে। নিয়মিত দাঁত পরিষ্কার করতে হবে। আর পিএইচ মাত্রা, যখনই মুখের আমাদের পিএইচ মাত্রা অ্যাসিডিক হয়ে যায়, সেক্ষেত্রেই আমাদের বেশি সমস্যাটা তৈরি করে। দাঁতের এনামেল উইক করে দেওয়া, দাঁত ক্ষয়ে যাওয়া, এগুলো এই ওরাল হাইজিনিক ব্যাপারটার উপরই মেনটেন করতে হবে। এখন অ্যাসিডিক সম্পর্কে কি কি সমস্যা, এইভাবে তো অ্যাওয়ারনেস ছাড়া তো এইভাবে সম্ভব নয় যে প্রত্যেক মানুষের মধ্যে অ্যাসিড কমানো বা তাকে দাঁতকে সুস্থ শরীর রাখা, এগুলো একটু অ্যাওয়ারনেস দরকার। প্রত্যেকটা মানুষ যে অ্যাসিডিক খাবার থেকে বিরত থাকো এবং মুখের মধ্যে যাতে কোনো রকম অ্যাসিড সিচুয়েশন হাই না হয় বা মুখ টক হয়ে না থাকে, এগুলোকে বন্ধ রাখতে হবে। আর শাক সবজি, ক্যালসিয়াম আছে বেশি, এই ধরনের খাবার খেলেই একমাত্র মুখের ক্যাভাটির মধ্যে ভালো রাখা এবং দাঁত ঠিক রাখার ব্যবস্থা করতে হবে। ডে টু ডে প্র্যাকটিসে আমরা জেনারেল প্র্যাকটিস করছি ঠিকই, কিন্তু প্রচুর পরিমাণে আছে দেখি যাদের অ্যাসিড নিয়ে সমস্যা, প্রচুর পরিমাণে অ্যাসিড, প্রচুর পরিমাণে বেলচিং ঢেকে উঠছে, মুখে খাবার হজম হচ্ছে না, সব কিন্তু ব্যাকটেরিয়াল গ্রোথ থেকে হয় এবং ডাইজেস্টিভ পাওয়ার কমে গেলেও এই সমস্যাগুলো হয়ে
নিয়মিত ডেন্টিস্টের কাছে গিয়ে যদি নিয়মিত ডেন্টাল চেক আপ করানো যায় সেক্ষেত্রেও অ্যাসিড সম্পর্কিত অনেক জানা যাবে এবং আপনার দাঁতের সহযোগ থাকবে, মুখও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং প্রাথমিক লক্ষণগুলো শনাক্ত করতে পারলেই যে আমার অ্যাসিড হচ্ছে, দাঁত ক্ষয়ে যাচ্ছে, দাঁতে একটা শীর্ষানি ব্যথা আসছে, এগুলো যদি আমরা প্রথমেই কভার করতে পারি তাহলেই দেখা যাবে কি আমরা অনেকটা এর থেকে অনেকটা প্রভাবমুক্ত হতে পেরেছি। কারণ অ্যাসিডিক টেন্ডেন্সি সবার মধ্যে রয়েছে এবং ফাস্ট ফুড জাঙ্ক ফুড খাওয়া এখন অনেক বেড়ে গেছে। এখন নিউ এই যে ছেলেমেয়েরা তো জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড ছাড়া কিছু খাওয়া পছন্দই করে না, প্রচুর পরিমাণে খায়। আর রুগীরা কিন্তু মুখের অ্যাসিডের ব্যাপারটা কিন্তু অত ওয়াকিবহাল থাকে না, তারা শুধু সত্যি থাকে কি যে মুখে আমি তো একটা ভালো ব্রাশ, একটা খুব ভালো ব্রাশ নিচ্ছি, খুব ভালো একটা টেস্ট নিচ্ছি, দাঁত মাজছি, আমার তো দাঁতে কিছু হবে না একটা ধারণা থেকে থাকে। কিন্তু এটা নয়, অনেক সময় দেখা যায় কি ব্রাশ প্রসিডিওর ঠিক থাকে না বা টাইমিং ঠিক থাকে না, ইরেগুলার হয় বা খুব অল্প সময়ের মতো একটা ইউজুয়াল একটা টাইমিং ফ্যাক্টর থাকে, সেই টাইমটাকেও ওভারকাম করতে হবে। নাহলে মুখের ক্ষেত্রে এই ইনফেকশন কমানো বা কোনো মতেই মুখকে ভালো রাখা যাবে না। আর এই অ্যাসিডিটি মানে আমাদের ওরাল ক্যাভিটির মধ্যে অ্যাসিডিক বেশ একটা মানে বিশাল লং টার্ম প্রসিডিওর এবং দীর্ঘদিন ধরে চলতে থাকা কথা। এই ফলে কি হয়, ভেতরের মধ্যেও আমাদের একটা বিশাল রকম ক্ষয়ক্ষতি তৈরি হবে। আমরা সাধারণত অ্যাসিডিক মানে শুধুমাত্র ইন্টেস্টাইনাল ভাবি, কিন্তু ইন্টেস্টাইনাল অ্যাসিডিটি যে প্রভাবটা মুখের পড়ে সেটাও আমাদের প্রত্যেককে ওয়াকিবহাল হতে হবে। আর এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফ্লোরাইড যুক্ত মাউথ ওয়াশ বা এখন যে নতুন ধরনের হাইজেনিক ওরাল ফ্লোরাইড যুক্ত টুথপেস্ট আসছে, ওগুলো ব্যবহার করলে মুখকে অনেকটা ভালো রাখা যায়। এটুকুই আমাদের ডেন্টাল প্র্যাকটিসে যারা আছে তাদের ক্ষেত্রে এই মেসেজটাই আমার থাকলো, সবাই মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং নিজের শরীর ভালো রাখো।